আমি প্রিপারেশনের সময় এই রকম কিছু ভুল করে ফেলি, যার ফলে আমার কিন্তু অনেকটা সময় লেগে গেছিলো চাকরিটা পেতে। তো আমি মোটামুটি 2017 সালের শেষ দিক থেকে বা 2018 বলা চলে, একদম প্রথম দিক থেকে পজিটিভলি প্রিপারেশন না শুরু করি, এবং তারপরে অনেকগুলো প্রিলিমিনারি পাস করি, মেন্স পাস করি, ইন্টারভিউ দেই, কিছু কিছু ক্ষেত্রে প্রিলিমিনারিও কোয়ালিফাই করতে পারি না, এবং যার ফলে আমি 2022 সালের 2022-23-এর যে আরবির এক্সামিনেশনটা হয় সেটা ক্লিয়ার করে ফেলি। 2022-এ সেপ্টেম্বর মাস নাগাদ মেন্স পরীক্ষা হয়েছিল এবং 23-এ 1 জানুয়ারি রেজাল্ট বেরোয়। তো আমার এই এতটা সময় লেগে গেছিলো আমার এই সমস্ত কিছু ভুলের কারণে। তো আজকে সেই সমস্ত ভুলগুলো নিয়েই ডিটেলস আলোচনা করব। আসলে যে সমস্ত ভিডিও তোমরা চারপাশে দেখো সেখানে তারা প্রত্যেকে ভিডিওর মধ্যে বলে যে এটা করো, এটা করলে তুমি তাড়াতাড়ি রেজাল্ট পাবে, তোমার যদি তাড়াতাড়ি চাকরি পেতে হয় বা তুমি কি করলে তুমি তাড়াতাড়ি চাকরি পাবে, এগুলো সমস্ত নিয়ে ডিটেল আলোচনা করে। কিন্তু যে সমস্ত ভুলগুলোকে তারা এড়িয়ে যায়, যার ফলে একজন অ্যাসপিরেন্টের পক্ষে চাকরি পাওয়াটা কঠিন হয়ে দাঁড়ায়, সেগুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আমি পয়েন্ট ওয়াইজ ধরে ধরে আলোচনা করব যে সাধারণত স্টুডেন্টরা কী করে, আমি কি করেছি, এবং সেটা থেকে সেটার সলিউশন কি, সেটা না করে তুমি কোনটা অ্যাপ্লাই করবে, সেটাও কিন্তু এই ভিডিওগুলোর মধ্যেই আমি আলোচনা করব। তো একদম প্রথম ফার্স্ট পয়েন্টে যেটা আসছে সেটাতে আসি। প্রথমে যেটা হয়, যখন প্রিপারেশন নেওয়া শুরু করে স্টুডেন্টরা, মোটামুটি সিলেবাস জানার পরে, বেসিক ক্লিয়ার মোটামুটি হওয়ার পরে যখন তারা প্র্যাকটিস শুরু করে, তখন প্রথম যে প্রবলেমটা দেখা দেয় সেটা হচ্ছে ঠিকঠাকভাবে বেসিকটা ক্লিয়ার না করা। দেখো, তুমি যদি প্রিলিমিনারির কথা ধরো যে কোনো ব্যাঙ্কিং এক্সামের, আরআরবি বাদ দিয়ে, তাহলে তুমি দেখতে পাবে যে 3টে সাবজেক্ট তোমার প্রিলিমিনারিতে থাকে, সেটা হচ্ছে কোয়ান্ট, রিজনিং এবং ইংলিশ। আর তুমি যদি আরআরবির কথা বলো, রিজিওনাল রুরাল ব্যাংকের কথা বলো, তাহলে তুমি দেখতে পাবে কোয়ান্ট এবং রিজনিং প্রিলিমিনারিতে, এবং মেন্সে গিয়ে কোয়ান্ট, রিজনিং, ইংলিশ, এই 3টে সাবজেক্ট তো থাকেই, তার সাথে যোগ হয় জেনারেল অ্যাওয়ারনেস। আর আরআরবির ক্ষেত্রে এই 4টে সাবজেক্টের সাথে যোগ হয় কম্পিউটার অ্যাওয়ারনেস। তো যার ফলে কি হয়, স্টুডেন্টরা যখন প্রিপারেশন নেওয়া শুরু করে তখন তাদের মধ্যে একটা সমস্যা হয়ে দাঁড়ায় যে তারা বেসিকটাকে ঠিকঠাকভাবে ক্লিয়ার করে না। আমিও তাই করেছি। মোটামুটি 3 মাস 4 মাস পড়ার পরে যখন মোটামুটি কিছুটা সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি প্র্যাকটিসে যোগ দেওয়া শুরু করেছি, প্র্যাকটিস করা শুরু করে দিয়েছি। যার ফলে কি হয়েছিল, আমাদের বেসিকটাই ক্লিয়ার হচ্ছিল না। আমি ম্যাথস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম, তো যার ফলে আমার কোয়ান্টের পোর্শনটা আমার মোটামুটিভাবে হয়ে যেত, কিন্তু ইংলিশের পোর্শনটা কিন্তু আমার খুব উইক ছিল। ঠিক আছে, যার ফলে আমি বহু এক্সাম কিন্তু এই ইংলিশের কারণেই ক্লিয়ার করতে পারিনি। ঠিক আছে, আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলছি যে আমি বহু ক্ষেত্রে, বহু প্রিলিমিনারি বলো, বহু মেন্স বলো, আমার কিন্তু এই প্রবলেমটা হয়েছে। তো আমি যখন রিয়ালাইজ করি যে এই সমস্যাটা আমি ফেস করছি, তারপর আমি কিছু কিছু কাজ করা শুরু করি, যার ফলে কিন্তু আমার এই বেসিক এই জায়গাগুলো ক্লিয়ার হতে থাকে। তো সেটা কি? তো সেগুলো হচ্ছে, আমি প্রথমেই ইংলিশের যে গ্রামাটিক্যাল পোর্শন বলো, ভোকাবুলারি বলো, বা বিভিন্ন কোশ্চেন্স যেগুলো আসে সেগুলো কীভাবে প্র্যাকটিস করতে হবে, সেগুলো নিয়ে কিন্তু ডিটেল আমি পড়তে থাকি এবং সাথে সাথে প্র্যাকটিসও করতে থাকি, যার ফলে ইংলিশের বেসিকটাও কিন্তু আমার ধীরে ধীরে ক্লিয়ার হতে থাকে। তো সর্বপ্রথমে বলবো স্টুডেন্টদেরকে যে তোমরা আগে বেসিক ক্লিয়ার করো, যত তাড়াতাড়ি সম্ভব, 3 মাস হোক, 4 মাস হোক, 5 মাস হোক, তোমরা কিন্তু বেসিকটাকে ক্লিয়ার করে নাও সমস্ত সাবজেক্টের, ম্যাথস, রিজনিং, ইংলিশ। ঠিক আছে, এই 3টে সাবজেক্টের বেসিক ক্লিয়ার করো, এবং ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসের জন্য ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসটা পড়ে নাও। তাহলে দেখবে তোমাদের কিন্তু খুব হেল্প হবে, প্র্যাকটিসটাও সুন্দর হবে, পরবর্তীতে তোমরা যখন এক্সাম দেবে তখনও কিন্তু সমস্যার সমাধান হয়ে থাকবে। তারপরে কি হচ্ছে, তারপরে সেকেন্ড পয়েন্টে আসি। এই পয়েন্টটা তো খুব খুব গুরুত্বপূর্ণ। আমি মানে সত্যি বলতে এই জিনিসটা যখন নিজে উপলব্ধি করি যে আমি এই ভুলগুলো দিনের পর দিন আমি করে আসছি, তখন আমি নিজেকে কি জায়গায়
নিয়ে গেছিলাম, মানে আমি তখন ভাবতে পারি আমি কী করবো, এই ভুলগুলো আমি কেন করে এলাম। ঠিক আছে, সেটা হচ্ছে যে যখন আমরা প্রিপারেশান নেওয়া শুরু করে কোনো একজন অ্যাসপিরেন্ট, বা আমরা যখন আমিও যখন প্রিপারেশান নিয়েছি, আমিও ওই ভুলটা করেছি। তো সেটাই বলছি আর কি, যখন আমরা প্রিপারেশান নেওয়া শুরু করি তখন আমরা দেখবে খুব প্রিলিমিনারিকে ফোকাস করেই আমরা প্রিপারেশান নিই। মানে কি হয়, যখন ধরো কোনো একজন অ্যাসপিরেন্ট এই কম্পিটিশানটার মধ্যে চলে আসে, তখন ধরো তুমি যা তুমি অ্যাচিভ করেছো বা যা তোমার সাথে হয়েছে, তারপরে তোমার টার্গেট থাকে আমাকে চাকরিটা পেতে হবে। তো চাকরি পাওয়ার জন্য যখন তোমাকে সামনে অনেকগুলো স্টেপ চলে আসছে, প্রিলিমিনারি, মেন্স, ইন্টারভিউ, তখন আমার মাথায় অটোমেটিকভাবেই চলে আসে যে আমাকে ফার্স্ট স্টেপটা অ্যাটলিস্ট আমাকে মানে কোয়ালিফাই করতেই হবে, অর্থাৎ প্রিলিমিনারিটা কোয়ালিফাই করতেই হবে। তখন তোমার কি হয়, তখন তোমার প্রিপারেশনটা হয়ে যায় প্রিলিমিনারি ওরিয়েন্টেড, যেটা আমারও হয়েছিল। অধিকাংশ স্টুডেন্টের মধ্যেই সেটা হয়। হয়তো খুব ভালো প্রিপারেশন করে প্রতিটা সাবজেক্টের, কোয়ান্ট বলো, রিজনিং বলো, ইংলিশ বলো, প্রতিটা সাবজেক্ট হয়তো ধরে ধরে তুমি প্রিলিমিনারির জন্য রেডি হয়ে গেল, কিন্তু প্রিলিমিনারিটা হয়তো তুমি কোয়ালিফাইও করে গেলে। তারপর যখন মেন্সটা আসবে, মেন্সটা গিয়ে যখন তুমি ধাক্কা খাবে, তারপর কিন্তু আবার ব্যাক টু জিরো, তোমায় কিন্তু আবার সেই স্টার্টিং লাইনে তোমায় ফিরে আসতে হবে। যার ফলে কি হয়, এই প্রিলিমিনারি আর মেন্স, এইটার যে ট্র্যাপে কিন্তু বহু অ্যাসপিরেন্ট ফেসে যায়। আমিও ফেসেছি, দুর্ভাগ্যজনকভাবে সত্যি আমিও ফেসেছি। কিন্তু যখন আমি রিয়ালাইজ করলাম যে একটা পরীক্ষার প্রিলিমিনারি হচ্ছে, পরের পরীক্ষার মেন্স হচ্ছে, আবার সাথে আর একটা প্রিলিমিনারি হচ্ছে, আবার মেন্স হচ্ছে, এই যে একটা রুটিনের যে একটা মানে ফাঁসানোর জায়গা, এবং নিজের প্রিপারেশানের যে অলরেডি ফেসে বসে থাকা, এই দুটোর কিন্তু অবস্থা খুব কঠিন। তাই জন্য প্রিলিমিনারি প্রিপারেশানটা আগে, মানে যখন থেকে তুমি নেবে, তার সাথে কিন্তু মেন্সের জন্য প্রিপারেশান নিতে হবে। তুমি যদি প্রিলিমিনারির জন্য সারাদিনে 10টা পাজেল প্র্যাকটিস করো, তাহলে আমি বলবো মেন্সের জন্য 2টো পাজেল হলেও প্র্যাকটিস করো। তুমি সারাদিনে টাইমার ধরে যদি প্রিলিমিনারির জন্য 5টা ডেটা ইন্টারপ্রিটেশন প্র্যাকটিস করো, তাহলে আমি বলবো 1টা বা 2টো মেন্সের ডেটা ইন্টারপ্রিটেশনও প্র্যাকটিস করতে থাকো। এই একসাথে প্রিলিমিনারি এবং মেন্সের প্রিপারেশান নেওয়াটা যে কতটা জরুরি, সেটা তুমি ওই প্রিলিমিনারি রেজাল্টের পরে গিয়ে বুঝতে পারবে। তুমি যদি প্রিলিমিনারি রেজাল্টের পরে গিয়ে রিয়ালাইজ করতে চাও যে হ্যাঁ, আমি যে এতদিন ধরে প্রিপারেশানটা মেন্সের জন্য নিয়েছি সেটা সত্যি হেল্পফুল, তখন তুমি গিয়ে সেখানে বুঝতে পারবে। আদারওয়াইজ তুমি গিয়ে প্রিলিমিনারি পাস করবে, মেন্সে গিয়ে আবার ধাক্কাটাই খাবে। আমি বহু ক্ষেত্রে বহু পরীক্ষায় আমি এটা কিন্তু ফেস করেছি। ঠিক আছে, তো একসাথে প্রিলিমিনারি এবং মেন্সের প্রিপারেশান নিতে থাকো। প্রিলিমিনারি ফোকাসড হোক, কিন্তু মেন্সের জন্য কিন্তু প্র্যাকটিস করো। সেম মক টেস্টের ক্ষেত্র, আমি এটাকে একসাথে বলতে পারতাম, কিন্তু মক টেস্টের বিষয়টাকে আমি আলাদা একটা পয়েন্টে বলছি। অনেকের ক্ষেত্রে এই জিনিসটা হয়, প্রিলিমিনারির জন্য দেখবে বিভিন্ন ইউটিউব চ্যানেল বলো বা বিভিন্ন জায়গায় বলো, দেখতে পাবে যে সারাদিনে হয়তো 4-5টা করে প্রিলিমিনারির মক নিচ্ছে তারা, বা স্টুডেন্টদেরও মক দিতে বলছে, কিন্তু মেন্সের কথা তারা খুব একটা আলোচনা করে না। শুধু প্রিলিমিনারি প্রিপারেশান নিলে হবে, মেন্সের প্রিপারেশান নিতে হবে না। এই জায়গাটায় কিন্তু একটা গ্যাপ থেকে যায়, যে গ্যাপটা কিন্তু মারাত্মক আকার ধারণ করে। তাই জন্য বলবো, প্রিলিমিনারির জন্য যখন তুমি মক দিচ্ছ, তার পাশাপাশি কিন্তু মেন্সের জন্য মক দাও। তোমার প্রতিদিন মক দিতে হবে না, কারণ মেন্সের মকগুলো সত্যি লেন্দি হয়। 2 ঘন্টা বা 2.5 ঘন্টা ধরে কম্পিউটারের সামনে বাড়িতে বসে থেকে মক দেওয়াটা সত্যি ডিফিকাল্ট। আমি বলবো 7 দিনে একটা দাও বা 10 দিনে একটা দাও, কিন্তু মেন্সের মকের সাথে তোমার রিলেশনটা যেন থাকে, তোমার মেন্সের মক সম্পর্কে যেন ধারণা থাকে। ওই যে পেশেন্স নিয়ে, ওই প্রেশারটা নিয়ে তুমি যখন পরীক্ষার হলে বসে পরীক্ষা দেবে, সেইটার কিন্তু তৈরিটা হবে বাড়িতেই। সেই জন্য বলবো 10 দিনে হলেও একটা করে মেন্সের মক দিও, তাছাড়া কিন্তু সম্ভব হবে না। এর পরের যেটা পয়েন্ট, খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে ভুলটা আমি বহুবার করেছি, সেটা হচ্ছে টার্গেট ওয়াইজ পড়াশোনা না করা।
আমি পড়াশোনা করেছি, আমি অস্বীকার করবো না যে আমি পড়াশোনা করিনি। যে সময়টাতে আমি ফোকাসড ওয়েতে আমি পড়াশোনা করেছি, ঠিক আছে, যে আমাকে চাকরি পেতেই হবে এবার, সেই সময় ওই ভুলটা করেছি। সেটা হচ্ছে আমার রুটিন ওয়াইজ, টার্গেট ওয়াইজ আমার পড়াশোনা ছিল না। হয়তো এরকম হয়েছে, আমার রিজনিং করতে ভালো লাগছে বা আমার ম্যাথস করতে ভালো লাগছে, তো আমি সারাদিন ধরে ম্যাথস বা রিজনিং করে গেলাম। যে সাবজেক্টটা আমার দুর্বল সেটা আরও দুর্বল হয়ে গেল, যে জায়গাটা আমার খুব খারাপ ছিল সেটা আরও খারাপ হয়ে গেল। যার ফলে এই কঠিন জিনিসটা যেন ভয় দেখাতে শুরু হলো। আমার কাছে কঠিন হতে থাকলো সাবজেক্টটা, আর সেই সাবজেক্টটা যেন আমার কাছে একটা ভয় দেখানোর অস্ত্র হয়ে গেল, মানে আমাকে যেন ভয় দেখিয়ে যাচ্ছে। তো আমি বলবো যে সাবজেক্টটা তোমার উইক সেটাকে কিন্তু টাইম দাও। দরকার পড়লে অন্য যে সাবজেক্ট দুটো আছে বা 3টে সাবজেক্ট আছে বা 4টে সাবজেক্ট আছে, তুমি সেগুলোতে হয়তো মোটামুটি পারো, সেটার থেকে একটু বেশি টাইম দাও যেটা তোমার উইক সাবজেক্ট। সেটাকে সরিয়ে দিয়ে কোনোদিনই তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। ব্যাংকিং এক্সামের স্ট্রাকচারটা এমন হয়ে গেছে যে তুমি কোনো একটা সাবজেক্টকে যদি তুমি চাও নেগলেক্ট করে পাশ করবে, সেটা কোনোদিনই সম্ভব নয়। সেই জন্য বলবো তোমার যেটা উইক সেটার জন্য অবশ্যই প্রিপারেশান ঠিক করে নাও, টাইম দাও তাতে। এবং পাশাপাশি আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার অভ্যাসটা, চিন্তাভাবনাটা প্রথম থেকে তৈরি করার। একদম মোটামুটি যখন তোমার প্রিলিমিনারি প্র্যাকটিস শুরু করছো তখন থেকেই কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার একটা অভ্যাস তৈরি করো। কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের মতো বোরিং সাবজেক্ট দুনিয়ায় মনে হয় কিছু আছে বলে আমার মনে হয় না, ঠিক আছে। বোরিং সাবজেক্ট, হাজার হাজার খবর থাকবে যেগুলোকে তোমায় মনে রাখতে হবে, মাথায় ধরে নিয়ে তোমায় পরীক্ষা দিতে যেতে হবে। তাই জন্য বলবো এই বোরিং সাবজেক্টটা পড়ার অভ্যাসটা তৈরি করো। সেখান থেকে তোমায় খুঁজে নিতে হবে যে তুমি কীভাবে পড়বে না পড়বে, সমস্ত কিছু খুঁজে নেবে, কিন্তু তোমায় পড়ার অভ্যাসটা তৈরি করতে হবে। যেই অভ্যাসটা তৈরি হলেই তোমার কিন্তু পরবর্তীতে পড়তে সুবিধা হবে। তো এই কটা পয়েন্ট আমি যে বললাম, তোমরা যদি এই পয়েন্টগুলো থেকে যদি কিছু শিখতে পারো তাহলে বলবো তোমরা খুব তাড়াতাড়ি এক্সাম ক্লিয়ার করতে চলেছো। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর বেশি বড় করছি না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো।